এত বড় হয়ে গেছেন তারপরও দুধ খেতে চাইছেন? বাসর রাতে ওটা কেন খেতে হবে? অন্য কিছু খাওয়ার নেই বুঝি? আরে আছে তো, কিন্তু বাসর রাতের এটাই স্পেশাল। আমাকে এখন দাও তো, একটু শুভ কাজে দেরি করতে নেই। আমি দিতে পারবো না, আপনার সামনেই তো আছে, নিয়ে খান। নিয়ে খাবো মানে? সত্যি আমি ধরতে পারবো এইগুলো? কেন ধরতে পারবেন না? এগুলো তো আপনার সম্পদ, আপনি না ধরলে কে ধরবে? ধরে নিয়ে খেয়ে নিন। অধরার কথাটা শুনে আচমকা আয়নের চোখে মুখে খানিক নেশা নেশা ভাব চলে আসলো। বাসর রাত প্রতিটা মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে থাকে, আর এই বাসর রাত প্রতিটা মানুষের জীবনে একবারই আসে। প্রতিটা মানুষেরই এই রাতকে নিয়ে অনেক স্বপ্ন থাকে, যেমন অয়নেরও স্বপ্ন আছে। আর অধরার বলা কথাটা শোনার পর যেন আয়নের মনের মাঝে সেই স্বপ্ন পূরণের খুশিটা সকল বাঁধ ভেঙে বেরোলো। অয়ন খুশিতে গদগদ হয়ে গিয়ে অধরার বুকের দিকে নিজের হাত জোড়া এগিয়ে দিতেই অধরা নিজের ভ্রুকুচকে অয়নকে অবাক করে দিয়ে নিজের জায়গা থেকে খানিক পেছনে সরে এসে অয়নকে উদ্দেশ্য করে বলল, এ কি, আপনি এসব কি করছেন? এইসব কি করছি মানে? তুমি যেটা বললে সেটাই তো করছি। আমি যেটা বলেছি আপনি সেটাই করেছেন মানে? আমি তো আপনাকে বলিনি আমাকে স্পর্শ করতে। আপনি আমাকে স্পর্শ করার চেষ্টা কেন করছেন? আজ আমাদের বাসর রাত, এই রাতে আমি তোমাকে স্পর্শ করব না তো কে করবে? ও শিট, আর ইউ ক্রেজি? মানে ভদ্রতা বলতে আপনার ভেতর কিছু কি আছে? অধরার মুখ থেকে এমন কথা শোনার জন্য অয়ন মোটেও প্রস্তুত ছিল না। অয়নের মুখের ওপর লেপ্টে থাকা খুশির ঝলকটা উবে গেল। অয়ন ভীষণ রকম অবাক হয়ে গিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলে উঠল, আমি অভদ্রতা কখন করলাম? তাছাড়া তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। আমাদের সম্পর্কটা কি তুমি ভুলে গেছো? স্বামী স্ত্রীর সম্পর্কের মানে কি শুধুই শারীরিক চাহিদা পূরণ? আমার ভালো লাগা থাকবে না কখনো? শুধুমাত্র আপনার ইশারায় চলতে হবে আমায়? অধরা, তোমার কি হয়েছে? হঠাৎ করে এমন করে কথা বলছো কেন? আমি তো তোমার কথার কোনো মানে বুঝতে পারছি না। শুনুন, আমি মানে না বোঝার মতো কোনো কথাই আপনাকে বলিনি। আপনার আচরণগুলো প্রকাশ করছে যে আমাকে ভোগ। অধরা সম্পূর্ণ কথাটা বলার আগেই অয়নের মুখের রং বদলে গেল। অয়নের চোখ জোড়া লাল হয়ে উঠল, আর অয়ন একটা ধমক দিয়ে অধরাকে থামিয়ে দিল। অয়ন বসা থেকে উঠে দাঁড়িয়ে অধরাকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যকর কণ্ঠে বলে উঠল, শোনো অধরা, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। এই কথাটা কখনো বলতে পারিনি তোমায়। আজ আমি ভেবেছি আমাদের বাসর রাতের দিনে আমি মন খুলে সবকিছু তোমাকে বলবো, কিন্তু অয়ন বসা থেকে উঠে দাঁড়িয়ে অধরাকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যকর কণ্ঠে বলে উঠল। অয়ন থমকে গেল। অধরা অয়নের মুখের দিকে তাকিয়ে আছে। অধরা বোঝার চেষ্টা করছে আচমকা অয়ন তাকে ধমকে কথা বলল কেন, আর কেনই বা কিন্তুতে আটকে গিয়ে চোখ মেরে দাঁড়িয়ে আছে সে। অধরা খানিক বোকা বনে গেছে। অয়ন কিছু সময় নীরব দাঁড়িয়ে থেকে নিজের টেবিলের ড্রয়ার থেকে একটা সিগারেট বের করে নিজের ঠোঁটের কোণে গুজে নিয়ে পরপর দুটো টান দিল। নাক মুখ থেকে একসাথে ধোঁয়া ছাড়তে ছাড়তে অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগল, শোনো, আমি তোমাকে ভালোবাসি দেখে তোমাকে কাছে পেতে চেয়েছি। তোমার এই শরীর ভোগ করাটা আমার ইচ্ছের মধ্যে কখনো ছিল না। তাহলে আমাকে ছুঁয়ে দেখতে চেয়েছিলেন কেন, তাও আবার আমার অনুমতি ছাড়া? তোমাকে ছুঁয়ে দেখতে আমি একটাই কারণে চেয়েছিলাম, আর সেই কারণটা হলো ভালোবাসার পূর্ণতা। আমার মনে হচ্ছে ভালোবাসা বোঝার মতো ক্ষমতা তোমার নেই। অয়ন নিজের বলা কথাটা শেষ করে ঠোঁটের কোণ থেকে সিগারেটটা ফেলে দিল। অয়ন সিগারেট ফেলে দিয়ে হন হন করে বেরিয়ে যায় নিজের রুম থেকে। কেন যেন অয়নের ভীষণ অদ্ভুত রকম কষ্ট হচ্ছে নিজের বুকের ভেতর। যাকে নিজের থেকে বেশি এত বছর ধরে ভালোবেসে গেছে, আর সেই মেয়েটি কিনা অয়নের উপর এমন একটা অভিযোগ নিয়ে আসলো। অয়ন নাকি তাকে জোর করছে? ভালোবাসায় কি জোর করা থাকে? অয়ন ব্যালকনিতে দাঁড়িয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে আছে। রাতের আকাশের তারাগুলো টিপ টিপ করে জ্বলছে। এই আলোটা যেন অয়নের চোখের তারায় এসে বেঁধে চলেছে। কতটা নীরব ও আকাশ! আকাশের বুকেও তো হাজার তারা থাকা সত্ত্বেও একটাই চাঁদ, খুব একা। কারোর সাথে তার কোনো সম্পর্ক নেই, না আছে তার কোনো সঙ্গ। তবুও সে খুশি, কারণ একা থাকার থেকে বড় শান্তি আর কিছুতেই নেই। অয়ন চাঁদের দিকে তাকিয়ে হাসছে।
খুব শান্তি লাগছে এখন অয়নের। ওই চাঁদের মতো অয়ন নিজেও যে বড্ড একা। চাঁদ দেখতে দেখতে ব্যালকনির সোফায় বসে ঘুমিয়ে পড়ল অয়ন। ভোরের সূর্যের কিরণ চোখে পড়তে অয়নের মুখ কুঁচকে উঠল। অয়ন সোফার উপর থেকে উঠে পড়ে নিজের রুমে আসতেই দেখতে পেল অধরা রুমে নেই। বিষয়টা হালকাভাবে নিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে অয়ন জামা পরতে নিতেই অয়নের ফোনে একটা কল চলে আসে। অয়ন বিছানার উপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখতে পেল লামিয়া কল করেছে। লামিয়া অয়নের সব থেকে কাছের বন্ধু, এক কথায় অয়নের বেস্ট ফ্রেন্ড। অয়ন কলটা পিক করতেই লামিয়া হাস্যোজ্জ্বল কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, আরে আমার জামাইটা কোথায় আছে এখন? আমায় কি ভুলে গেছে নাকি? এই বজ্জাত, আমি তোর জামাই কি করে হলাম? চলে এসেছিস তুই? জি জনাব, আমি এখন এয়ারপোর্টে আছি। এয়ারপোর্ট থেকে কল করছি তোকে। এয়ারপোর্ট থেকে কল করেছিস? সব ঠিক আছে তো? মানে কোনো সমস্যা হয়নি তো? আরে গাধা, আমার আবার কি সমস্যা হবে? আমি একদম ঠিক আছি। আসলে আমি একা বাড়িতে যেতে চাইছি না। তুই এখন কোথায় আছিস? বাড়িতে নাকি অফিসে? বাড়িতে আছি। আসবো আমি? সেটা কি মুখ ফুটে বলতে হবে? দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে আয়। আর শোন, সাবধানে আসবি। ঠিক আছে, একটু অপেক্ষা কর, আমি এখনই আসছি। অয়ন ফোনটা কেটে দিয়ে দ্রুত রেডি হয়ে নিজের রুম থেকে বেরিয়ে গেল। অয়ন আর লামিয়া ছোটবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড। লামিয়া জানে না অয়ন যে বিয়ে করেছে। লামিয়া আর অয়ন একসাথে বিজনেস করে। বিজনেস মিটিং এর জন্য লামিয়া দেশের বাইরে গিয়েছিল। অয়ন ভেবেছে লামিয়া ফিরে আসলে তাকে সারপ্রাইজ দিবে, তাই আগে থেকে অয়ন লামিয়াকে কিছুই বলেনি। অয়ন বাড়ির নিচে আসতেই দেখতে পেল অধরা খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। খাবার টেবিলের অয়নের বাবা মা বসে আছে। অয়ন খাবার টেবিলের সামনে দিয়ে চলে যেতে নিতেই অয়নের মা অয়নকে পেছন থেকে ডেকে বলল, এই অয়ন, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? নাস্তা করবি না? না মা, এখন নাস্তা করতে ইচ্ছে করছে না। আমি একটু লামিয়াকে পিক করতে যাচ্ছি। ও, সেটা না হয় বুঝলাম, কিন্তু কিছু মুখে না তুলে এমন করে খালি মুখে বাড়ি থেকে বের হতে নেই। কিছু তো মুখে তুলে যা বাবা। মা, বললাম তো আমার ইচ্ছা করছে না, প্লিজ আমাকে জোর করো না। আমি এখন আসছি। অয়ন নিজের মায়ের কথা শুনল। বাড়ি থেকে বেরিয়ে সোজা অয়ন গাড়ি নিয়ে চলে যায় এয়ারপোর্টে। এয়ারপোর্টে আসতেই অয়ন লামিয়াকে দেখতে পেল। লামিয়া অনেকটা সময় ধরে অয়নের জন্য অপেক্ষা করেছে। অয়ন গাড়িটা থামিয়ে গাড়ি থেকে নামতেই লামিয়া দৌড়ে এসে অয়নকে জড়িয়ে ধরল। লামিয়া অয়নকে জড়িয়ে ধরতেই অয়ন আলতো করে নিজের হাত লামিয়ার পিঠের ওপর রেখে লামিয়াকে উদ্দেশ্য করে বলল, কিরে পাগলি, আজ এমন করে জড়িয়ে ধরেছিস কেন? কি হয়েছে? অনেক কিছু হয়েছে। তুই ছাড়া এতগুলো দিন আমি একা থেকেছি। বুকের মাঝে মনে হচ্ছে মহা শূন্যতা তৈরি হয়েছে। পাগলি একটা, যখন বিয়ে করবি তখন কি করবি? তখন তো আমার কথা সারাদিনে একবারও মনে করবি না। সরি, আমি বিয়ে করলে তোকেই বিয়ে করব, তাছাড়া অন্য কাউকে নয়। হয় দেখা যাবে কে কি করে। এখন চল তো, আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবি? যাবো তো, কিন্তু অয়ন, আমার না একটা জরুরি কথা ছিল। কথাটা কেমন করে বলবো সেটা বুঝতে পারছি না। আমাকে কিছু বলতে হলে সেটা তুই ভাবিস। এমনটা কবে হয়েছে রে? যেটা ইচ্ছে হয় বলে দে। না রে, এটা খুব সিরিয়াস কথা। যাকে বাড়ি চল, তারপর না হয় বলবো। যেমনটা তোর ইচ্ছে, চল। লামিয়া অয়নের গাড়িতে উঠে বেরিয়ে পড়লো অয়নের বাড়ির উদ্দেশ্যে। অয়ন গাড়ি ড্রাইভ করছে আর লামিয়া বকবক করছে। অয়ন লামিয়ার এমন বকবক করাটা খুব পছন্দ করে। লামিয়া যা যা এক্সপ্লোর করেছে সবকিছু অয়নকে বলছে। অয়ন লামিয়ার কথাগুলো শুনছে আর হাসছে। বন্ধুত্বের থেকে বড় আর কি হতে পারে? বন্ধুত্বের সম্পর্কের মাঝে কখনো এটা থাকে না যে সে কি মনে করবে। সব সময় এটা থাকে যে যা ইচ্ছা হয় বলতে পারবো তাকে। অয়ন লামিয়াকে নিয়ে নিজের বাড়ি চলে আসতেই অয়ন লামিয়া একসাথে গাড়ি থেকে নেমে পড়ল। লামিয়া গাড়ি থেকে নেমে অয়নকে রেখে সোজা দৌড়ে চলে যায় অয়নের বাড়ির দিকে। আসলে অনেকদিন পর এসেছে, তাই অয়নের বাবা মায়ের সাথে একটু দেখা করা আর কথা বলাটা লামিয়ার উদ্দেশ্য। অয়ন ও লামিয়ার পেছন পেছন বাড়িতে প্রবেশ করলো। লামিয়া বাড়িতে ঢুকতেই অধরাকে দেখতে পেল। অধরাকে দেখতে পেয়ে লামিয়া থমকে যায়। এর আগে কখনো লামিয়া অধরাকে দেখেনি। অধরাকে দেখার পর লামিয়া ভ্রু কুঁচকে ওঠে। লামিয়া অয়নকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে ওঠে, অয়ন, ওই মেয়েটা কে রে? আগে কখনো তো একে দেখিনি।
লামিয়ার প্রশ্নের জবাবে অয়ন মুচকি হেসে বলল, আচ্ছা, গেস করে বলতো এই মেয়েটা কে হতে পারে? এত গেস করতে পারবো না। তোর কাজিনদের মধ্যে কেউ না তো। তোর সকল আত্মীয় স্বজন আমি চিনি, কিন্তু এই মেয়েকে তো কখনো দেখিনি আমি। দেখবি কি করে? তোকে সারপ্রাইজ দিতেই তো সবকিছু তোর থেকে গোপন করেছি আমি। ওর নাম অধরা, আমার স্ত্রী। অয়নের কথাটা শোনার পর লামিয়া যেন আকাশ থেকে মাটিতে পড়ল। অয়ন এমন কিছু লামিয়াকে বলবে সেটা শোনার জন্য লামিয়া প্রস্তুত ছিল না। নিজের অজান্তেই লামিয়ার চোখের পাতা ভারী হয়ে আসলো। লামিয়া অয়নের দিকে দৃষ্টিপাত করে কাপা কাপা গলায় অয়নকে উদ্দেশ্য করে বলল, অয়ন, তুই আমার সাথে মজা করছিস না তো? প্লিজ অয়ন, মজা করিস না আমার সাথে। ধুর বোকামি, আমি তোর সাথে মজা করব কেন? আমি সত্যি বলছি, অধরা আর আমার বিয়ে গতকাল হয়েছে। তোকে আগে থেকে বলিনি, কারণ তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আমি। অয়নের এসব কথা লামিয়া কেন যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। লামিয়ার বারবার মনে হচ্ছে অয়ন তার সাথে মজা করছে। মনে হচ্ছে লামিয়া একটু পর অয়ন হেসে সব উড়িয়ে দিবে। লামিয়ার মনের মাঝে তৈরি হওয়া সব সন্দেহ তখনই ক্লিয়ার হলো যখন অয়নের বাবা মা এসে সব সত্যিটা লামিয়ার সামনে নিয়ে আসলো। অয়ন বিবাহিত, অথরা অয়নের স্ত্রী। এটা কোনোভাবেই লামিয়া মেনে নিতে পারছে না। লামিয়ার চোখ বেয়ে টপ টপ করে লোনাচল গড়িয়ে পড়তে থাকলো। লামিয়া কোনো কথা বলতে পারছে না। লামিয়াকে কান্না করতে দেখে অয়ন লামিয়ার কাঁধের ওপর নিজের হাত রেখে লামিয়াকে উদ্দেশ্য করে খানিক হেসে হেসে বলতে লাগলো, এই পাগলি, কান্না করছিস কেন? তুই খুশি হসনি আমি বিয়ে করেছি দেখে? না রে, খুব খুশি হয়েছি আমি, অনেক খুশি হয়েছি। তাহলে কাঁদছিস কেন পাগলি? চল অধরার সাথে পরিচিত হয়ে নে। লামিয়ার চোখের জল অয়ন নিজের হাতে মুছিয়ে দিল। লামিয়া নিজেও অনেক কষ্টে নিজেকে সামলে নিল। অধরার সাথে হাই হ্যালো করে লামিয়া নিজের রুমে চলে গেল। লামিয়া কিছুদিন অয়নের বাড়িতে থাকবে, তারপর নিজের বাড়ি যাবে। সব সময় লামিয়া এমনটাই করে। অয়ন লামিয়াকে তার রুমে পৌঁছে দিল। অয়ন লামিয়াকে রুমে পৌঁছে দিতেই লামিয়া অয়নকে উদ্দেশ্য করে খানিক বেসুরো গলায় বলল, আচ্ছা অয়ন, এখন তুই চলে যা, আমি একটু ফ্রেশ হয়ে নেই। সেটা তো হবি, কিন্তু আমার কেন মনে হচ্ছে যে তোর মন খারাপ। কি হয়েছে বলবি আমায়? কোথায় আমার মন খারাপ? আমার মন দিব্যি ঠিক আছে। আমাকে নিয়ে অযথা চিন্তা করিস না প্লিজ। তুই জান, নিজের স্ত্রীকে সময় দে। সেটা তো দিব, কিন্তু এখন আগে তোর মনের হাল বুঝতে হবে আমায়। বল না কি হয়েছে? হঠাৎ করে মুড অফ হলো কেন? অয়ন প্লিজ স্টপ ইট। আমি বলছি তো আমার মন ঠিক আছে, আমাকে নিয়ে এত ভাববার কিছুই হয়নি। আমাকে আমার মতো ছেড়ে দে প্লিজ। বুঝতে পেরেছি। আসলে হয়েছে কি জানিস তো, তুই না আমার বেস্ট ফ্রেন্ড। আর আমি কি করে আমার বেস্ট ফ্রেন্ডকে এমন করে মন খারাপ করে থাকতে দিতে পারি? তোর মন খারাপ থাকলে আমারও যে কষ্ট হবে, সেটা জানিস না তুই? খুব জানি। আমার মনটা ভালোই পড়তে পারিস তুই, শুধু মাত্র আমার মনের কথাগুলো বুঝতে পারিস নাই। যাক গে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুই রুমে যা। লামিয়ার কথাটার মানে অয়ন বুঝতে পারলো না। লামিয়াকে কিছু বলতে দিতেই লামিয়া চলে গেল ফ্রেশ হতে। অয়ন জানে লামিয়া একটা পাগলি মেয়ে, কখন কি বলে সেটা সে নিজেও জানে না। অয়ন আর বেশি কিছু চিন্তা করলো না। লামিয়ার রুম থেকে বেরিয়ে অয়ন চলে আসে নিজের রুমে। ওইদিকে লামিয়া আয়নাতে নিজের মুখটা দেখে আর সামলাতে পারলো না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো লামিয়া। অয়নকে সে নিজের সব থেকে কাছের বন্ধু মনে করলেও আসলে অয়নের প্রতি লামিয়ার সবসময় ভালোবাসা ছিল। অয়নের জায়গাটা লামিয়া কখনো অন্য কাউকে দিতে পারেনি। এই কারণেই লামিয়া অয়নের প্রতি সবসময় দুর্বল। আজ লামিয়া ভেবেছে অয়নকে নিজ থেকেই ভালোবাসার কথা বলবে, কিন্তু তার আগেই সবকিছু শেষ হয়ে গেল। অয়নের জীবনে অন্য কেউ আছে, এটা কোনোভাবেই লামিয়া মানতে পারছে না। লামিয়ার ভালোবাসা এমন করে হারিয়ে গেছে, এটা ভাবতেই লামিয়ার চোখের পাতা ভারী হয়ে যায়। লামিয়া অনেক কান্না করলো। রাতের খাবার শেষ করে অয়ন নিজের রুমে প্রবেশ করতেই অয়নের স্ত্রী অধরা অয়নকে উদ্দেশ্য করে খানিক ভারী কণ্ঠে বলল, লামিয়ার সাথে আপনার কি সম্পর্ক? এই মেয়েটার কোনো কিছুই আমার সুবিধার মনে হচ্ছে না। লামিয়ার সাথে আমার যে সম্পর্কই থাকুক না কেন, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি চিন্তা করতে চাইও না, কিন্তু আমাকে এসব চিন্তা করতে হচ্ছে। ওই মেয়েটার থেকে দূরে থাকবেন আপনি। তোমার কথায় আমাকে চলতে হবে, মানে এতটাও খারাপ দিন আসেনি আমার। আপনার সমস্যা কি?
আমি আপনার স্ত্রী নাকি ওই লামিয়া আপনার স্ত্রী, কোনটা? তুমি আমার হয়তো স্ত্রী, কিন্তু তার থেকেও বড় আর বেশি অধিকার লামিয়ার কাছে। লামিয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে আর কিছু না। ও, তার মানে আপনি বলতে চাইছেন লামিয়া আপনার কাছে সব, আমি কিছু না? যেটা ইচ্ছে সেটা ভাবতে পারো, আমি এসব নিয়ে বিন্দু মাত্র আগ্রহ না। আগ্রহ থাকবে কেমন করে? সরি বলতে বাধ্য হচ্ছি, একটা অবিবাহিত মেয়ে হয়ে একটা অবিবাহিত ছেলের সাথে সবসময় থাকার মানেটা কি সেটা আমি বেশ ভালোই বুঝতে পারি। অথরার কথাটা শোনার পর অয়নের মাথা গরম হয়ে গেল। অথরা ইচ্ছে করে অয়নের সাথে লামিয়াকে জড়িয়ে একটা নেগেটিভ কথা বলতে চাইছে। অয়ন অধরার দিকে এগিয়ে এসে অধরার চোখের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, লামিয়া আর আমার মাঝে যে সম্পর্কটা আছে সেটা নিয়ে তুমি কি বললে? কি আবার? আমি বুঝি না নাকি? ওকে কিছু বললে আপনার জলে কেন? আসলে আপনি আর লামিয়া দুজনের একটা অবৈধ। অধরার সম্পূর্ণ কথাটা বলার আগে অয়ন সজোরে অধরার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। অয়ন খুব রেগে গেছে। লামিয়াকে নিয়ে কেউ বাজে কথা বললে অয়ন সেটা মেনে নিতে পারেনি কখনো, আর আজও পারবে না। অয়ন রেগে গিয়ে অধরার গলে থাপ্পড় বসিয়ে দিতেই অধরা অয়নের সামনে থেকে খানিক দূরে সরে গেল। অধরা নিজের গালের ওপর হাত রেখে কান্না করে দিয়ে ছলো ছলো চোখে অয়নের দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, আপনি একটা বাহিরের মেয়ের জন্য আমার গায়ে হাত তুললেন? হ্যাঁ, তুলেছি। নিজের স্বামীকে নিয়ে এতটা নিচু ধরনের একটা কথা বলতে যখন তোমার দুবার ভাবতে হয়নি, তবে আমার কেন ভাবতে হবে? বাহ, আজ প্রমাণ হয়ে গেল আসলে আপনাদের মাঝে কি আছে। বোঝা হয়ে গেছে আমার সব। বুঝলে ভালো, তবে অতিরিক্ত বোঝাটা কখনো ভালো কিছু নিয়ে আসে না। আমি ভুল করেছি, তোমার মতো একটা চিপ মেন্টালিটির মানুষকে বিয়ে করেছি আমি। হ্যাঁ, সত্যিটা সামনে আসলে সব কিছুই চিপ মনে হয়, চিপ হয়ে যায়। আপনার করা আজকের এই ব্যবহারটা আমি কখনো ভুলবো না। মিটু। অয়ন রুম থেকে বেরিয়ে সোজা চলে যায় ছাদে। অধরার সাথে থাকলে এখন অনেক কথা বাড়বে, আর অধরার বলা কথাগুলো অয়নের সহ্য হবে না, আরো বেশি ঝামেলা বাঁধবে। কেউ যদি কোনো কিছু নিয়ে নেগেটিভ চিন্তা করতে শুরু করে তখন তাকে সেটা থেকে থামানো যায় না। অয়ন নিজেও এটা খুব ভালো করেই বুঝতে পারছে, তাই নীরবে সরে গেছে। অয়ন ছাদে আসতেই ভীষণ রকম চমকে উঠল। অয়ন ছাদে আসতেই দেখতে পেল লামিয়াকে। লামিয়া ছাদে এসে আকাশের পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লামিয়ার এমন চাহনি কি প্রকাশ করছে সেটা অয়ন বুঝতে পারছে না। অয়ন লামিয়ার কাছে এগিয়ে গেল। লামিয়া পাশে গিয়ে অয়ন দাঁড়িয়ে লামিয়াকে কিছু বলতে নিতেই দেখতে পেল লামিয়ার গভীর ভাবনায় মগ্ন হয়ে আছে। অয়ন বিষয়টা বুঝতে পেরে লামিয়াকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, কিরে, এমন করে আকাশ পানে তাকিয়ে আছিস কেন? মন খারাপ নাকি? না রে, আমার কপালটাই খারাপ। কপাল খারাপ কেন? কি হয়েছে? কি আর হবে বল, জীবনের সব থেকে বড় জায়গায় আমি হেরে বসে আছি। আমি বেঁচে থাকার আর কোনো কারণই খুঁজে পাচ্ছি না। এই পাগলি, কিসব কথা বলছিস তুই? বেঁচে থাকার কারণ খুঁজে পাচ্ছিস না মানে কি? মাইন্ডটা তো পরিষ্কার, প্রতিটা মানুষের বেঁচে থাকার জন্য কিছু কারণের প্রয়োজন হয়। আমারও ঠিক একটা কারণ ছিল, আমিও কারোর জন্য বাঁচতে চেয়েছিলাম, কিন্তু দিন শেষে সেই আশাটাই আমার মিথ্যে প্রমাণিত হলো। লামিয়ার কথাটা শোনার পর অয়ন নিজের নিশ্চুপ হয়ে গেল। অয়ন বুঝতে পারছে লামিয়া আসলে কি বলতে চাইছে। এয়ারপোর্টে লামিয়ার আচরণ আর অধরাকে দেখার পরের আচরণটা স্পষ্ট প্রকাশ করে যে লামিয়া এই বিয়েটা মোটেও পছন্দ হয়নি। লামিয়া এই বিয়ে নিয়ে মোটেও খুশি না, কিন্তু অধরাকে যদি লামিয়ার পছন্দ না হয় তবে সেটা সরাসরি বললেই তো হতো। এমন করে মন খারাপ করে একা থাকার মানে কে? অয়ন নিশ্চুপ হয়ে যেতেই লামিয়া অয়নকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, তোর মনে আছে এয়ারপোর্টে আমি তোকে একটা কথা বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি? মনে আছে। কি কথা বলতে চেয়েছিস বল না আমায়, আমিও তো চাই তোর সব কথা শুনতে। কি করে বলবো, আমি তো বড় দেরি করে ফেলেছি রে। আমি বুঝতেই পারিনি এমন করে সবকিছু বদলে যাবে। কিছুই তো বদলাইনি, সব ঠিক আছে। তুই নির্ভয়ে বলে দে, কি বলতে চেয়েছিলি তুই? আমি তোকে ভালোবাসি, সারাটা জীবন তোর পাশে থাকতে চাই, তোর জীবনের সঙ্গী হিসেবে, তোর স্ত্রী হিসেবে। হোয়াট? এসব কি কথা বলছিস তুই? মাথা ঠিক আছে তো তোর? আমার একদম ঠিক আছে, আমি কখনো উল্টাপাল্টা কথা বলছি না। আমি তোর স্ত্রী হতে চেয়েছি। লামিয়া প্লিজ, মজা করিস না আমার সাথে। আমি এমনিতেই ঝামেলার মাঝে আছি, আমার সাথে দয়া করে মজা করিস না তুই।
আমি তোর সাথে মোটেও কোনো মজা করছি না, আমি সিরিয়াস বলছি। যদি এখন এসব বলা না বলার সমান। লামিয়া আর কিছু বলতে পারল না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো সে। অয়ন নিজেও বুঝতে পারছে না যে এখন লামিয়াকে কি বলে সে সান্ত্বনা দিবে। লামিয়ার চোখে পানি অয়নকে ভীষণ রকম কষ্ট দিচ্ছে। লামিয়াকে ছোটবেলা থেকেই চেনে অয়ন, একসাথে বড় হয়েছে তারা। সেখান থেকে তাদের মাঝে যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে সেটা অন্য সব সম্পর্ক থেকে অনেক বেশি গভীর। অয়ন লামিয়াকে নিজের বুকে টেনে নিল। লামিয়া অয়নের বুকে এসে অয়নকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। নারী সবকিছুর ভাগ দিতে পারে, তবে কখনো নিজের শখের পুরুষের ভাগ অন্য কাউকে দিতে পারে না। এই শক্তি কোনো নারীর হয় না। লামিয়া অয়নকে নীরবে ভালোবেসে গেছে। এই ভালোবাসায় কোনো পাপ নেই, আর না আছে এই ভালোবাসায় কোনো ভুল। অয়ন কখনো লামিয়ার বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাটাকে দেখেনি। তাই তো অয়ন অধরাকে ভালোবেসে ফেলেছে। অয়ন লামিয়াকে কোনো অসৎ উদ্দেশ্যে জড়িয়ে ধরেনি, বরং লামিয়াকে সান্ত্বনা দিতে অয়ন লামিয়াকে জড়িয়ে ধরেছে। অয়ন লামিয়াকে কিছু সময় জড়িয়ে ধরে রাখতে আচমকা অয়নের চোখ পড়ে ছাদের ওপরে আসা সিঁড়িটির দিকে। অয়নের চোখ সিঁড়ির দিকে পড়তে অয়ন দেখতে পেল তার স্ত্রী অধরাকে। অয়ন অধরাকে দেখতে পেতেই থমকে গেল। অধরা অয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অধরার চোখ থেকে লোনাচল টপ টপ করে গড়িয়ে পড়ছে। নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে এমন অবস্থায় দেখার পর সবারই খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। অয়ন অধরাকে দেখতে পেয়ে লামিয়াকে ছেড়ে দিল। লামিয়াও কিছু একটা আজ করতে পেরে অয়নের থেকে খানিক দূরে সরে দাঁড়ায়। অয়ন লামিয়াকে ছেড়ে অধরাকে ডাকতে ডাকতে অধরার দিকে এগিয়ে গেল। ততক্ষণে খুব দেরি হয়ে গেছে। অধরা ছাদের সিঁড়ি থেকে সরে গিয়ে হন হন করে নিজের রুমে চলে আসে। অয়ন রুমে আসতেই দেখতে পায় অধরা নিজের জামা কাপড় গোছাচ্ছে। অধরাকে জামা কাপড় প্যাক করতে দেখে অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলে উঠল, অধরা, জামা কাপড় প্যাক করছো কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে? সরি, সেটা এখনো আমায় জিজ্ঞেস করছেন আপনি? অধরা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। লামিয়া আমার বন্ধু, আমি যা করেছি সেটা সেখান থেকেই করেছি। কি করেছেন আপনি? একটা অবিবাহিত মেয়েকে জড়িয়ে ধরেছেন, সেটা জানার পরেও যে সে আপনাকে ভালোবাসে। আমি জানি তুমি কি বোঝাতে চাইছো, কিন্তু বিশ্বাস করো আমি যেটা করেছি সেটা কোনো ভুল না। আমি লামিয়াকে সান্ত্বনা দিতে। অয়নকে কথা বলা অবস্থায় অধরা অয়নের মুখের উপর নিজের হাত রেখে অয়নকে থামিয়ে দিল। অধরা অয়নকে থামিয়ে দিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, থামুন অয়ন, আমি কচি খুকি না যে আপনি যেটা বলবেন আমি সেটাই বিশ্বাস করব। আমি আপনাকে বিশ্বাস তখনই করব যখন আপনি লামিয়ার সাথে সমস্ত সম্পর্ক শেষ করবেন, তার আগে নয়। অধরা, এসব কি ধরনের কথা? লামিয়া আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আমি আমার সম্পর্ক কি করে শেষ করতে পারি? সেসব আমি জানি না। যদি হয় তো আমার সাথে আপনার সম্পর্ক থাকবে, নয়তো আমি বিকল্প পথ দেখব। বিকল্প পথ মানে? অধরা, তুমি একটা সাধারণ বিষয়। থাক অয়ন, আর কিছু বলিস না। আমি নিজেই বাড়ি আর তোর কাছ থেকে অনেক দূরে চলে যাব। আচমকা লামিয়ার কণ্ঠস্বর অয়নের কানে আসতেই অয়ন চমকে উঠল। অয়ন পেছনে ফিরে দৃষ্টিপাত করতেই দেখতে পেল লামিয়া দাঁড়িয়ে আছে অয়নের রুমের দরজার দিকে। এতক্ষণ লামিয়ার দরজার আড়ালে দাঁড়িয়ে অয়ন আর অধরার সমস্ত কথাবার্তা শুনেছে। লামিয়া ভেতরে আসতে সাহস করে উঠতে পারেনি। আসলে অয়নকে নিজের জন্য এমন করে ছোট হয়ে যেতে হবে, এটা যেন লামিয়া নিজেও কখনো চায়নি। এই বাড়িতে লামিয়া অনেক আগে থেকেই থাকতো, শুধুমাত্র নিজের ভালোবাসার প্রিয় মানুষটির কাছে থাকার জন্য। আজ যখন সেই প্রিয় মানুষটিকেই লামিয়া হারিয়ে ফেলেছে, তখন আর এই বাড়িতে থাকার কোনো মানে হয় না। তাছাড়া অয়ন আর অধরাকে পাশাপাশি দেখার পর লামিয়া মোটেও সেই দৃশ্য সহ্য করতে পারে না। তাই নিজের ব্যর্থতাকে গ্রহণ করে এখান থেকে চলে যাওয়াটাই উত্তম। অয়ন লামিয়ার দিকে এগিয়ে এসে লামিয়াকে উদ্দেশ্য করে বলল, লামিয়া, কিসব পাগলের মতো কথা বলছিস তুই? আমি জানি এই সময় তোর পাশে আমার থাকতে হবে। তুই প্লিজ এসব কথায়। অয়ন, একটু চুপ করবি? আমাকে কি তুই বোকা পেয়েছিস? মানে তোকে আমি পাইনি বলে আমি কি মরে যাব নাকি? আল্লাহ মাফ করুক, আমি কি একবারও এমন কথা বলেছি তোকে? তাহলে আমাকে নিয়ে অযথা চিন্তা করছিস কেন? আমি চাই না তো আমার কারণে তোর সুখের সংসার নষ্ট হোক। লামিয়া, অধরা অনেক কথা বলেছে, তার একটাও সত্যি কথা না। সেটা তুইও আমি দুজনেই জানি। আমাদের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সেটা আমি হতে দিব না। পাগলের মতো কথা বলিস না।
অধরার জায়গায় আমি থাকলে ঠিক এইটাই করতাম। নিজের স্বামীর ভাগ কখনো অন্য মেয়েকে দেওয়া যায় না, এটাই সত্যি। এখানে ভাগ দিতে কেউ বলেনি। আমি শুধুমাত্র আমার বন্ধুর সাথে আমার সম্পর্কটা বজায় রাখতে চাই, আর কিছু না। নয়ন, সেটা হয় না। প্রতিটি জিনিসের একটা সময় শেষ আছে। তোর আর আমার সবকিছু এখানেই শেষ ছিল, আর তাই হয়েছে। লামিয়া প্লিজ, তুই অভিমান করে চলে যাস না। বিশ্বাস কর, আমি কখনো তোকে ছাড়া থাকতে পারবো না। থাকতে হবে? আমি আর এই বিষয়ে একটা কথাও শুনতে চাই না। যেটা বলছিস সেটা শুনবি তুই। লামিয়া অয়নকে ঝাড়ি মারতেই অয়ন কেঁদে ফেলল। লামিয়া হয়তো অয়নকে ভালোবাসে, অয়নের সাথেই সারা জীবন কাটাতে চায়। অয়ন যে নিজের প্রিয় বন্ধু হিসেবে লামিয়াকে সবসময় নিজের কাছে পেয়েছে, আর সেখান থেকে লামিয়ার বিপরীতে একটা অদ্ভুত টান চলে এসেছে। সেটা কি একটা কথায় শেষ হয়ে যেতে পারে নাকি? অয়নের চোখে লোনা জল দেখে লামিয়া নিজেও কান্না করে ফেলল। অয়ন আর লামিয়ার এই কান্না করার মুহূর্তে অতি তাচ্ছিল্যকর কণ্ঠে খানিক বাঁকা হাসি নিজের ঠোঁটের উপর এঁকে নিয়ে অধরা লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাহ, কি সুন্দর নাটক! আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়ে আবার নাটক করা হচ্ছে। না বোন, আমি নাটক করছি না। তোমার স্বামী তোমার হয়েই আছে আর থাকবে। তুমি প্লিজ এই পাগলের কথায় কিছু মনে করিও না। না না, আমি তো অয়নের কথায় কিছু মনে করছি না। আমি শুধুমাত্র আপনার নাটক দেখছি মিস লামিয়া। আর কত এমন করে আর কত ছেলেকে নিজের বশ করেছেন। অধরার এমন কথা শোনার পর অয়ন আর নিজেকে সামলাতে পারল না। অয়ন রেগে আগুন হয়ে গেল। অয়নের চোখ জোড়া রক্তচক্ষু ধারণ করে ফেলেছে। অয়ন অধরার দিকে তেড়ে এগিয়ে যেতে নিতেই লামিয়া অয়নের হাত ধরে ফেলে অয়নকে আটকে নিল। অয়ন লামিয়ার দিকে দৃষ্টিপাত করে নিজের অগ্নিচাহনি লামিয়ার ওপর বর্ষিত করে ভীষণ গম্ভীর কণ্ঠে লামিয়াকে উদ্দেশ্য করে বলল, আমার হাতটা ছেড়ে দে লামিয়া। এই মেয়েটা আয়ার স্ত্রী ঠিক, কিন্তু এর এমন কথা শোনার পর আমি আর কখনো একে নিজের স্ত্রী করে রাখতে চাই না। চুপ, একদম বাজে কথা বলবি না তুই। মানে মুখে যা আসে তাই বলবি? বজ্জাত, আমার জন্য তোদের মাঝে ঝামেলা হচ্ছে। আমি চলে যাচ্ছি, আশা করি আর কখনো ঝামেলা হবে না। লামিয়া প্লিজ, তুই যাস না। বিশ্বাস কর, তুই চলে গেলে আমি খুব কষ্ট পাবো। কষ্ট পাবার কিছুই নেই। একটু সময় পেলে আমাকে ভুলে যেতে পারবি। কিন্তু অয়ন চুপ, আমি এখন চলে যাব। বলছি মানে চলে যাব, আর কোনো কথা নয়। অদরা বোন, আমি আসছি। আমার উপর অভিমান করে থেকো না। আসছি, ভালো থেকো। লামিয়া কথাটা শেষ করতেই নিজের মুখ ঘুরিয়ে ফেলল। অয়নকে ছেড়ে যেতে লামিয়ার একটু ইচ্ছে করছে না, কিন্তু আজ অয়ন আর অধরার মাঝে কাটা হয়ে নয়, বন্ধুত্বের জন্য লামিয়া নিজের ভালোবাসাকে ছেড়ে চলে যাচ্ছে। নিজের চোখের জল আড়াল করাটা যেন বড্ড মুশকিল। লামিয়া অয়নের রুম থেকে বেরিয়ে যেতে অয়ন বিছানার উপর বসে পড়ল। চোখের ওপর হাত রেখে অয়ন নিজেও কান্না করছে। অধরা অয়নের দিকে বেশ কিছু সময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। অতঃপর অধরা নিজেও চলে যায় রুম থেকে। অয়ন একা রুমের ভেতর বসে আপন মনে কান্না করছে। কত শত হাজার স্মৃতি জুড়ে আছে লামিয়ার সাথে অয়নের। এই স্মৃতিগুলো যে অয়নকে এখন তাড়া করে বেড়াবে। অয়ন লামিয়ার কথা চিন্তা করতে করতে ভাবনার গভীরে হারিয়ে গেল। সেই ছোট্টবেলা থেকে একসাথে মানুষ হয়েছে তারা। কত সময় তারা একসাথে খাবার খেয়েছে, আর আজ সেসব কিছু শুধুই অতীত। রাত 12টার দিকে অধরা রুমে ফিরে এসে অয়নকে উদ্দেশ্য করে বলে, রাতের খাবার খেতে যাবেন না? চলুন খাবার খেয়ে নিন। খাবো না। আমাকে নিয়ে দয়া করে তোমাকে আর ভাবতে হবে না। আমি আপনাকে নিয়ে না ভাবলে কে ভাববে আপনাকে নিয়ে? ওই যে আপনার সো কল্ড বান্ধবী। ছি অদরা, ছি। ভাবতে অবাক লাগছে, তোমাকে আমি পছন্দ করে বিয়ে করেছি। তোমার মতো একটা নিচু মানসিকতার মানুষ আমার স্ত্রী, এটা ভাবতেও আমার লজ্জা লাগছে। সত্যি কথা বললে একটু লজ্জা লাগবেই, এটা নতুন নয়। যাক, তোমার সাথে তর্ক করার কোনো ইচ্ছা আমার নেই। আমি আমার মতো থাকতে বেশি পছন্দ করি, সো আমাকে নিয়ে চিন্তা করতে হবে না তোমাকে। অয়ন বিছানা থেকে উঠে পড়ে একটা বালিশ আর একটা কাঁথা বিছানার উপর থেকে তুলে নিল। বালিশ কাঁথা তুলে নিয়ে অয়ন অধরার সামনে দিয়ে চলে যেতে নিতেই অধরা ধুম করে অয়নের হাত ধরে ফেলল। অধরা অয়নের হাত ধরে অয়নকে আটকে দিতেই অয়ন অধরার দিকে ভ্রু কুঁচকে তাকালো। অধরা অয়নকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, কোথায় যাচ্ছেন এসব নিয়ে? কোথায় মানে? আমি একটু আগে বলেছি আমার বিষয় নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমার কথা কি তোমার কানে যায় না? আমার কানে যাক বা না যাক, আমি আপনাকে এখন যেটা বলেছি সেটা আপনি শুনবেন।
আমার সাথে এক বিছানায় ঘুমাতে হবে আপনাকে। পাগল নাকি? আমি তোমার সাথে এক বিছানায় তো দূর, আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও আপনার সাথে ফ্লোরেই শুবো। ঠিক আছে তো এবার? অধরার কথাটা শুনে অয়ন ভীষণ শব্দ করে এক তাচ্ছিল্যপূর্ণ হাসি নিজের ঠোঁটের উপর এঁকে নিল। অয়ন শব্দ করে হেসে হেসে অধরাকে উদ্দেশ্য করে বলল, পাগল আমি না তুমি? মানে গতকাল এত বড় কাহিনী করে আজ আমার বন্ধুত্বকে নষ্ট করে পরেও এসব কথা বলতে লজ্জা করছে না তোমার? না, করছে না। নিজের স্বামীর সামনে কোনো লজ্জা নেই। আমি আমার অধিকার আদায় করেই ছাড়বো। অধিকার আদায় করবে, যাক ভালো করে দেখাও অধিকার আদায়। আমার মন প্রাণ কখনো তোমাকে গ্রহণ করবে না, এটা মাথায় রাখবে। আর আমার কথা অমান্য করে আমার সাথে থাকার চেষ্টা করলে আমি এই বাড়ি ত্যাগ করব, বলে দিচ্ছি কথাটা। অয়নের ঝাড়ি খেয়ে অধরা ঠায় নীরব হয়ে গেল। অয়ন ফ্লোরে বিছানা পেতে শুয়ে পড়ল। অধরা অয়নের সামনে দাঁড়িয়ে রাগে ফুঁসতে লাগলো। একটা সামান্য মেয়ের জন্য অয়ন নিজের স্ত্রীর সাথে বাজে ব্যবহার করছে, এটা যেন অধরা মানতে পারছে না। অধরা বিছানায় বসে পড়ে অয়নকে নিয়ে ভাবতে লাগলো। অয়ন তো চাইলেই অধরাকে নিয়ে সুখের শান্তিতে নিজের স্বপ্ন সাজাতে পারত, তা না করে অয়ন কিনা সেই বান্ধবীকে নিয়ে পড়ে আছে। ওই মেয়েটা অয়নকে ভালোবাসে, এসব জানার পরেও কোনো স্ত্রী নীরব হয়ে থাকবে? সেটা কি সম্ভব? অধরা আপন মনে করতে লাগলো। অয়ন আমার স্বামী, আমি আমার স্বামীকে কখনো অন্য কারোর হতে দিব না। আমি আমার স্বামীকে আগলে রাখবো, নিজের করে রাখবো। প্রয়োজন পড়লে আমি যুদ্ধ করব, তবুও আমার স্বামী আমার হয়েই থাকবে। আমি কখনো আমার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারবো না। সরি, পারবো না। সকালবেলা নিজের বুকের উপর গরম নিঃশ্বাস পেয়ে অয়নের ঘুম ভেঙে গেল। অয়ন চোখ মেলে তাকাতেই যেটা দেখতে পেল, সেটা দেখার জন্য অয়ন মোটেও প্রস্তুত ছিল না। অয়ন দেখতে পেল তার বুকের ওপর মাথা রেখে আছে অধরা। অধরা শক্ত করে অয়নকে জড়িয়ে ধরে অয়নের বুকে মাঝে নিজের মাথাটা চেপে ধরে আছে। অধরাকে দেখে মনে হচ্ছে অয়নের বুকের ভেতর সে একদম মিশে যেতে চাইছে। অয়ন অধরাকে নিজের বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে থাকতে দেখে আলতো করে অধরাকে নিজের বুকের ওপর থেকে সরিয়ে দিতে চেষ্টা করল, কিন্তু অধরা খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখায় অয়ন সেটা পারল না। অয়ন অধরার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কোনো এক মায়ায় আটকে গেল। অধরার দিক থেকে চোখ ফিরিয়ে নেওয়াটা যেন দায় হয়ে পড়েছে। অয়ন অধরার মলিন মায়াবী মুখের দিকে তাকিয়ে আনমনে মুচকে হাসি দিল। অধরার কপালে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে আলতো করে চুমু খেল অয়ন। অয়ন অধরার কপালে চুমু এঁকে দিতেই অয়নের ঠোঁটের পরশে অধরা কেঁপে উঠল। অধরা চোখ মেলে তাকাতে নিজেকে অয়নের এত কাছে আবিষ্কার করে অধরা খানিক লজ্জা পেয়ে গেল। অধরা অয়নের বুকের উপর থেকে উঠে পড়তেই অয়ন উঠে পড়লো আর চলে গেল ফ্রেশ হতে। অয়ন ফ্রেশ হতে চলে যাওয়ার পর অধরা আনমনে হেসে ফেলল। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে অয়ন। অয়নের মা অয়নকে উদ্দেশ্য করে বলল, খোকা, তোর সাথে আমার একটু কথা ছিল, তুই কি ফ্রি আছিস? মা বলো, কি কথা? লামিয়া গতকাল রাতে বাড়ি থেকে চলে গেল। এই বিষয়ে আমি কিছু জানি না, তোর সাথে ওর কি হয়েছে? নিজের মায়ের প্রশ্নের উত্তরে অয়ন কি বলবে ভেবে পাচ্ছে না। অয়ন খাবারের দিকে তাকিয়ে আছে, বুকের ভেতর কেমন যেন করে উঠেছে অয়নের। অয়নকে নীরব দেখে অয়নের মা আবারও অয়নকে উদ্দেশ্য করে বলল, কি রে খোকা, চুপ করে আছিস কেন? কিছু তো বল। কি বলবো মা, লামিয়া নিজেই চাইছে না আমাদের বাড়িতে থাকতে, তাই চলে গেছে। ও, আবার কবে আসবে মেয়েটা? ওর জন্য আমার মনটা কেমন যেন করছে। আমি জানি না লামিয়া আবার কবে বাড়ি ফিরে আসবে, কিন্তু এইটুকু জানি হয়তো খুব শীঘ্রই ফিরবে সে। লামিয়ার সাথে যদি রাগ অভিমান হয়ে থাকে তোর, তবে সরি বলে ওকে নিয়ে আসিস। মেয়েটাকে ছাড়া পুরো বাড়িটা শূন্য শূন্য লাগে। ঠিক আছে মা, আমি দেখছি, তুমি চিন্তা করো না। অয়ন কথাটা শেষ করতে অধরার দিকে দৃষ্টিপাত করল। অধরা অয়নের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে। অধরার মোটেও পছন্দ হয়নি লামিয়া বিষয়ে কথা বলাটা। অয়ন খাবার শেষ করে গাড়ি নিয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। অয়ন গাড়িতে বসে নিজের ফোনটা বের করে লামিয়াকে কল করল। অয়ন ভেবেছে রাতে যেসব ঘটনা ঘটেছে সেসব কিছু লামিয়া ভুলে গিয়ে লামিয়াকে বললে আবার তাদের বাড়িতে লামিয়া চলে আসবে। অয়ন লামিয়াকে কল করতেই দেখতে পেল লামিয়ার ফোনটা সুইচ অফ করা আছে। অয়ন প্রায় 10 থেকে 12 বার কল করার পরে আর কল করলো না। অফিসে এসে অয়ন নিজের কেবিনে বসে কাজ করতে লাগলো। বেশ কিছু সময় কাজ করার পর অয়নের ফোনে একটা কল আসলো। অয়ন নিজের ফোনটা হাতে নিয়ে একটা অপরিচিত নাম্বার দেখে খানিক অবাক হয়ে গেল। অয়নের ফোন নাম্বারটা খুব পার্সোনাল।
তাই নাম্বারে অপরিচিত কেউ কল করবে সেটা অস্বাভাবিক। তাছাড়া এই নাম্বার থেকে আজ প্রথম অয়নের কাছে কল এসেছে। অয়ন খানিক অবাক হয়ে গিয়ে ফোনটা পিক করল। অয়নের মনের মাঝে কেন যেন অদ্ভুত এক আশার আলো ফুটে উঠল। অয়ন ভাবছে এই কলটা হয়তো লামিয়ার থেকে এসেছে। অয়ন কলটা পিক করেই বলে উঠল, হ্যালো লামিয়া, তুই জানিস আমি তোকে কতবার কল করেছি, কোথায় আছিস তুই? অয়নের কথার বিপরীতে কোনো জবাব আসলো না। অয়ন কোনো জবাব না পেয়ে খানিক চমকে উঠে আবারও বলতে লাগলো, কিরে পাগলি, অভিমান করে আছিস? অধরার তরফ থেকে আমি তোর কাছে ক্ষমা চাইছি, প্লিজ রাগ করিস না, বাড়ি ফিরে আয়। সরি, আমি লামিয়া না। অধরার কণ্ঠস্বর কানে আসতেই অয়নের ঠোঁটের উপর চমকাতে থাকা খুশির ঝলকটা নিমিষেই ফ্যাকাশে হয়ে গেল। অয়ন নিজেকে সামলে নিয়ে শক্ত গলায় বলল, ও, তা আমাকে কল করার প্রয়োজন হলো কেন? আপনি আমার স্বামী, আপনাকে কল করতে আমার প্রয়োজন পড়তে হয় না। আমি এমনিতে কল করতেই পারি। আমি এখন অফিসে আছি, আশা করি বুঝতে পারছো। অফিসে থাকলে একটা মানুষ বিজি থাকে, কাজের কথা বলার থাকলে বলো, না হলে কলটা কাটো। কেন, আমি কি আমার স্বামীর সাথে কাজের বাইরে কোনো কথা বলতে পারি না? অয়ন এবার অধরার কথা শুনে হেসে ফেলল। অধরার মুখে এমন কথা শোনার পর কি না হেসে থাকা যায়? অয়নকে হাসতে দেখে অধরা খানিক অবাক হয়ে গেল। অধরা বুঝতে পারছে না যে অয়ন এমন করে হাসছে কেন। অধরা নিজের কৌতূহলকে আর আটকাতে পারল না। অধরা অয়নকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আমি বুঝতে পারছি না তুমি এমন করে হাসছো কেন? তো কি করব, মানে আমার প্রতি হঠাৎ করে এত ভালোবাসা কি করে উদয় হলো, সেটাই তো আমি বুঝতে পারছি না। ভালোবাসা উদয় হবার মতো কিছু নয়। আমি আপনাকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছি, তাই আপনার খোঁজ নেওয়া, আপনার জন্য চিন্তা করা, এই সব কিছুর উপর আমার অধিকার আছে। অধরা, অধরা প্লিজ আমাকে একটু আমার মতো থাকতে দাও। আমি চাই না তুমি আমার কোনো বিষয়ে নাক গলাতে আসো। আমি আমার মতোই ঠিক আছি। আপনি বারণ করলেই কি আমি শুনবো নাকি? আমি আপনাকে ভালো রাখতে চাই, সো এইসব আমার করতেই হবে। আপনি না করলেও করব। ওকে ঠিক আছে, যা ইচ্ছে হয় করো, আমাকে শুধুমাত্র বিরক্ত করো না, ঠিক আছে? ঠিক আছে, বিকেল 5টায় আমি আপনার জন্য অপেক্ষা করব। আজ একটু ঘুরতে যাব আমি। ইচ্ছে হলে আসিয়েন, আর না হলে আমি বাসার সামনেই অপেক্ষা করতে থাকবো। রাখছি। অধরা, আমি পারবো না যেতে, আমার অফিসে কিছু কাজ আছে। অধরা। অয়নের কথা শোনার পূর্বেই অধরা কলটা কেটে দিল। অয়ন পড়ে গেছে আচ্ছা ঝামেলায়। অয়ন চাইছে না অধরার সাথে অয়নের সম্পর্ক আরো গভীর হোক। লামিয়ার কারণে এমনিতেই অয়ন খুব চিন্তায় আছে, তার উপর এখন আবার অধরার এমন বায়না। সব মিলিয়ে অয়ন ভীষণ রকম চাপে আছে। অয়ন ফোনটা রেখে দিয়ে অফিসের কাজে মন দিল। বিকেল 5টায় অয়নকে যেতে হবে। অয়ন যাবে কিনা সেটা নিয়েই চিন্তা করার থেকে বেশি জরুরি হলো অয়ন যদি না যায় তবে অধরা তো অপেক্ষা করতেই থাকবে। অয়ন বিকেল 5টার দিকে অফিসের সকল কাজ গুছিয়ে শেষ করে নিল। অফিস থেকে বেরিয়ে বাড়ির দিকে বেরিয়ে পড়ল অয়ন। অধরা ও অয়নের জন্য বাড়ির সামনে অপেক্ষা করতে লাগলো। অয়নের গাড়ি বাড়িতে আসতে অয়ন গাড়িতে গিয়ে উঠে পড়ল। অধরা গাড়িতে গিয়ে উঠে পড়তে অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, এখন কোথায় যাবে? আমি মোটেও আশা করিনি যে আপনি আসবেন, কিন্তু আপনি সত্যিই এসেছেন। এতেই প্রমাণ পায় আমার ইচ্ছা আপনার কাছে কতটা মূল্য রাখে। তেমন কিছুই না, আমি এসেছি কারণ তুমি এখানে অপেক্ষা করে থাকবে বলছো, তাই। এখন এসব কথা ছেড়ে আসল কথা বলো। আসল নকল সব কিছুই আমি ভুলে গেছি। আজ কোথায় যাব আমরা সেসব আমি জানি না। আপনি আমাকে নিয়ে চলুন কোনো নীরব স্থানে, যেখানে আমি আর আপনি ছাড়া কেউ থাকবে না বিরক্ত করার জন্য। উফ, ওকে ফাইন, সিট বেল্ট বেঁধে নাও, আমি গাড়ি স্টার্ট করছি। অয়ন অধরাকে সিট বেল্ট বাঁধতে বলে গাড়ি স্টার্ট করলো। অয়ন গাড়ি স্টার্ট করে অধরার দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল অধরা অয়নের দিকে তাকিয়ে আছে আর বারবার চেষ্টা করছে বেল্ট পরার জন্য, কিন্তু কোনোভাবেই অধরা সিট বেল্ট পরতে পারছিল না। অয়ন বিষয়টা বুঝতে পেরে অধরাকে বলল, আচ্ছা, তুমি কি সিট বেল্ট পরতে পারছো না? না মানে আসলে করার কিছু নেই, আমি যেভাবে পড়ছি সেভাবে চেষ্টা করো, পড়তে পারবে। অধরা অয়নের কথা মতো আবারও চেষ্টা করছে পড়ার, কিন্তু পারছে না। অধরাকে এমন করে ব্যর্থ হতে দেখে কেন যেন আচমকা মুচকি হাসি দিয়ে নিজে অধরাকে সিট বেল্ট পরিয়ে দিল। অয়ন যখন অধরাকে সিট বেল্ট পরাচ্ছে তখন অধরা অয়নের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। অয়নের প্রতি নিজের অজান্তেই একটু একটু করে ভালোবাসা তৈরি হচ্ছে অধরার। অয়ন অধরার সিট বেল্ট বেঁধে দিয়ে গাড়ি স্টার্ট করলো।
অয়ন গাড়ি স্টার্ট করে আপন গতিতে গাড়ি নিয়ে ছুটে চলেছে। অধরা অয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের স্বামীর মুখের দিকে তাকিয়ে এক অদ্ভুত ভালোবাসা অনুভব করছে অধরা। অয়ন অধরাকে এমন করে তার দিকে বারবার করে তাকাতে দেখিয়ে খানিক আনমনে অধরাকে উদ্দেশ্য করে অয়ন বলল, আমার দিকে বারবার তাকানোর মানে কি আমাকে কি দেখতে খুব বিচ্ছিরি লাগছে নাকি? আরে না, আপনাকে দেখতে হিরোদের মতো লাগছে। আমার সুপার হিরো। ধন্যবাদ। আমাকে কেমন লাগছে এই নীল শাড়িতে? ভালো। শুধুমাত্র ভালো? জানেন, এই প্রথম নিজের একা আপনার জন্য শাড়িটা পরেছি। কোথায় ভাবলাম আপনি আমার শাড়ি দেখে প্রশংসা করবেন, তা না করে আপনি বললেন শুধুমাত্র ভালো। ভালো, কারণ আমি বাহ্যিক সৌন্দর্যকে নয়, অন্তরের সৌন্দর্যকে ভালোবাসি, আর সেটাই বিশ্বাস করি। জানি। আমি একটা কথা বলবো? বলো। বাসর রাতে অমন ব্যবহার করার কারণে আমি সত্যিই লজ্জিত। আপনি আমাকে প্লিজ মাফ করে দিন। ওই দিন রাতে আমার এমন ব্যবহার করাটা মোটেও উচিত হয়নি। ইজি, আমি ওসব কথা মনে রাখিনি, কিন্তু গতকাল যেটা করেছো সেটা আমি কখনো ভুলতে পারবো না। সরি ফর ইট। আপনি তো পুরুষ মানুষ, একজন নারীর কষ্ট বোঝার ক্ষমতা আপনার নেই। আমার ভেতর কতটা ভয় কাজ করে আপনাকে নিয়ে, সেসব আপনি কখনো বুঝতে পারবেন না। হয়েছে তো, তুমি একজন নারী হয়ে অন্য একজন নারীকে আঘাত করেছো নিজের কথার দ্বারা, সেসব কি ঠিক ছিল? লামিয়া তোমার কথায় কতটা আঘাত পেয়েছে জানো সেটা? ও প্লিজ, আপনি আবারও ওই লামিয়া নামটা মুখে নিয়েছেন। আমি ওকে সহ্য করতে পারি না। আপনি আমার, শুধুমাত্র আমার, আর কারণ না। আমি আপনার পাশে দ্বিতীয় কোনো নারীকে সহ্য করতে পারবো না। অধরার কথার বিপরীতে অয়ন আর একটাও কথা বলল না। অধরা কখনো অয়ন আর লামিয়ার মাঝে থাকা সম্পর্কের সঠিক মানেটা বুঝতে পারবে না, তাই অধরার সাথে তর্ক করার কোনো মানে হয় না। অয়ন নীরব হয়ে গিয়ে গাড়ি ড্রাইভ করতে মনোযোগ দিল। অয়ন অধরাকে নিয়ে চলে আসলো নদীর পাড়ে। অয়ন অধরাকে নিয়ে নদীর পাড়ে এসে বসলো। নীরব নদীর পাড়ে অয়ন আর অধরা ছাড়া আশেপাশে আর কেউ নেই। মৃদু বাতাস প্রবাহিত হচ্ছে চারপাশে। অয়ন অধরা দুজনে পাশাপাশি বসে আছে, কিন্তু কারো মুখেই কোনো কথা নেই। অধরা নিচে থেকে ভাবছে এই সকল নীরবতা ভেঙে দিয়ে সে কথা বলবে। অধরা যেমনটা ভাবলো ঠিক তাই করলো। অধরা সকল নীরবতা ভেঙে দিয়ে অয়নের উদ্দেশ্য করে বলে উঠল, এমন করে নীরব হয়ে বসে থাকবেন, কিছু বলবেন না? কি বলবো? তোমার কিছু বলার থাকলে বলতে পারো। আমার বলার মতো অনেক কথাই আছে, কিন্তু বলতে সাহস পাচ্ছি না। কোনো গাড়িতে বসে তো দিব্যি বকবক করছো, এখন কেন বকবক করতে পারছো না? কারণ এখন বকবক করতে হলে আপনার হাত আমার হাতে থাকতে হবে, তা না হলে আমি কিছুই বলতে পারবো না। অধরা নিজের বলা কথাটা শেষ করতেই অয়নের দিক থেকে নিজের মুখ ঘুরিয়ে ফেলল। অয়ন অধরা কেমন করে মুখ ফিরিয়ে নিতে দেখে মুচকে আসে দিল। অয়ন অধরার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, বলো এবার কি বলতে চাও? অয়ন অধরার হাত নিজের হাতের মুঠোয় নিতেই অধরার সারা শরীরে তীব্র এক কারেন্ট বয়ে গেল। অধরা জানে না এই তীব্র শিহরণ তার সারা শরীরে খেলে গেল কেন। অধরা নিজের থেকে রিচার্জ হয়ে গেল। অধরা একের পর এক কথা বলতে থাকলো অয়নকে। অয়নও বেশ মনোযোগ দিয়ে অধরার কথা শুনছে। এই নারীর সামনে আপনি বকবক করার থেকে তাকে কথা বলার সুযোগ দিন, কারণ একজন নারী কখনো আপনার বকবক শুনতে পছন্দ করে না। নারী একজন আদর্শ শ্রোতা পছন্দ করে। সো নিজের শখের নারীর বকবকগুলো মন দিয়ে শুনুন, এতে করে সম্পর্ক আরো গভীর হবে। অয়নকে অনেক সময় ধরে অনেক কিছু বোঝানোর পর অধরা অয়নকে উদ্দেশ্য করে খানিক সাহস নিয়ে বলল, একটা কথা বলবো, আমাকে প্লিজ বকবেন না তো? বলো না, আমি শুনছি। আমি আপনাকে ভালোবাসি, আর সবকিছুর জন্য আমি আপনার থেকে ক্ষমা চাই। আমাকে একটা সুযোগ দিবেন প্লিজ। অয়ন অধরার এমন কথার বিপরীতে কোনো শব্দ করল না। অয়ন মুচকি একটা হাসি দিয়ে বসা থেকে উঠে পড়ল। অধরা নিজেও খানিক অপ্রস্তুত। অয়ন যদি তৎক্ষণাৎ কোনো উত্তর দিত তবে হয়তো অধরার মনের মাঝে একটু প্রশান্তি আসতো, কিন্তু অয়ন যখন নিশ্চুপ হয়ে আছে তখন নিজের প্রত্যাশিত উত্তরটা কি হবে সেটা নিয়ে কিছু চিন্তা ভর করে মাথায়। অয়ন উঠে পড়তেই অধরাও অয়নের সাথেই উঠে পড়ল। অয়নের সাথে অধরা বাড়ি ফিরে এসে রাতের খাবার খেয়ে নিল। রাতের খাবার শেষ করে রুমে এসে অয়ন বিছানায় শুয়ে পড়ল। শরীরটা খানিক ক্লান্ত লাগছে অয়নের। অধরা রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে একটু সাজিয়ে তুলছে।
নিজের স্বামীকে নিজের রূপে মুগ্ধ করার একটু চেষ্টা। অথরা নিজের চুল ঠিক করে আয়নের কাছে এসে বসতে আয়ন অথরাকে উদ্দেশ্য করে বলল, আজ এত সুন্দর করে সেজেছো কেন? বিশেষ কিছু আছে নাকি? বিশেষ তো অবশ্যই, আর সেই বিশেষ জিনিসটা হলো আমার স্বামীকে খুশি করা, যাতে করে তার আদর ভালোবাসা আমি পেতে পারি। তাই নাকি? আচ্ছা দেখি তুমি আদর পাবার জন্য কি কি করতে পারো। ওমা, আমাকে চ্যালেঞ্জ? তবে আমিও দেখি আপনি কি করে আমার থেকে মুখ সরিয়ে নিন আর নিজেকে ধরে রাখুন। অধরার নিজের কথাটা শেষ করতেই নিজের শাড়িটা খুলে ফেলল। অধরার শাড়ি খুলতে ফেলতেই আয়নের চোখ গিয়ে পড়লো অধরার ব্লাউজের মাঝখানে। অধরার বুকের ওপর একটা কালো তিল আছে সেখানে। অধরার বুকের কালো তিলটা আয়নকে প্রবলভাবে কাছে ডাকতে লাগলো। আয়ন এই দৃশ্যটা দেখার পর কেন যেন নিজের মাঝে থাকতে পারছে না। আয়নের খুব করে ইচ্ছে করছে অধরাকে নিজের কাছে টেনে নিয়ে আদর করতে। আয়ন বিছানা থেকে উঠে পড়তে অধরা নিজের ব্লাউজের হুকগুলো একে একে খুলে ফেলতে নিতেই আয়ন দৌড়ে গিয়ে অধরাকে আটকে নিয়ে অধরাকে জড়িয়ে ধরল। আর তারপর কি হলো সেটা বুঝে নিন। আয়ন অধরাকে পাগলের মতো করে চুমু খেতে লাগলো। চুমুতে চুমুতে ভরিয়ে দিতে লাগলো অধরার সারা শরীর। আর তারপর যেটা হবার ছিল সেটাই হলো, আয়ন আর অধরা মিলেমিশে একাকার হয়ে গেল। আদর করার এক পর্যায়ে অধরা আয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনার সব কিছু ভেতরে ফেলুন না প্লিজ। অধরার কথাটা শুনে আয়ন দুষ্টু একটা হাসি দিয়ে সবকিছু ভেতরে ফেলে দিল। আয়ন ভেতরে ফেলতেই অধরা বসা থেকে উঠে পড়ে নিজের জামা ওড়না সহ সবকিছু ঠিক করে নিল। আয়নের জিনিসটা নিজের ভেতরে পেতেই নিজের ভেতর একটা শান্তির অনুভূতিকে খুঁজে পেল অধরা। নিজের স্বামীর স্পর্শ এতটা সুখ দিতে পারে, সেটা যদি অধরা আগে বুঝতো তবে হয়তো অধরা বাসরাতটা কোনোভাবেই নষ্ট হতে দিত না। অধরাকে বড় বড় নিঃশ্বাস নিতে দেখে আয়ন কৌতূহলী কণ্ঠে অধরাকে উদ্দেশ্য করে বলল, কি হলো? এখনই জামা পরে নিচ্ছ কেন? আদর শেষ হলেই কি সবকিছু গুছিয়ে নিতে হয় নাকি? তো কি করতে হয়? আদর শেষ, এখন কি এমন করে শুয়ে থাকবো নাকি? কেন? শুয়ে থাকলে কি পাপ হয়? তাছাড়া আমি তো চাই সবকিছু সারাদিন ধরে দেখতে। আমার ইচ্ছা পূরণ করলে কি পাপ হবে নাকি? পাপ হবে না ঠিক, কিন্তু আমার কেমন যেন অদ্ভুত লাগবে। সো আজকের জন্য এইটুকুই থাক, অন্যদিন আবার দিব। না না, এসব বললে তো হবে না। আমার কথা মতো কাজ না করলে আমি অভিমান করব। আজ সারা রাত হবে আদর। ইস, আপনি বললেই হলো নাকি? তাছাড়া প্রথমবার করে যা বুঝলাম তাতে আরো একবার হলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। তুমি না বড্ড বেশি কথা বলো। নিজের স্বামীর আদেশকে অমান্য করবে তুমি? এটা কি ঠিক বলো? বাবা, আপনি দেখি নিজের কথার জালে ভালোই আমাকে ফাঁসাতে চেষ্টা করছেন। গুড গুড। নট গুড। আমার কাছে এখন তুমি আসবে নাকি আমি নিজে তোমার কাছে যাব? আহা, এত উতলা হবার মতো কিছু হয়নি, আপনার আসতে হবে না। আমি জামা পরেছি তো কি হয়েছে? এখন রাত, আপনার বুকেই আমি আসছি। অধরা নিজের কথাটা শেষ হতে আয়নের বুকে চলে আসলো। আয়ন অধরাকে নিজের বুকের সাথে শক্ত করে মিলিয়ে নিয়ে পরম আবেশে অধরার কপালে নিজের ঠোঁট চূড়া ছুঁয়ে দিয়ে ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো। আয়নের ঠোঁটের মিষ্টি স্পর্শ অধরার কপালে পড়তে অধরা ভীষণ রকম সুখ অনুভব করলো। আয়ন অধরাকে খোঁচা মারার জন্য অধরাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা তুমি যে আমার কথা শোনো না, এই কারণে তো আমার আরো একটি বিয়ে করতে হবে। মানে এই আপনি কি বললেন? আপনি আমাকে রেখে অন্য কারোর সাথে থাকবেন? থাকতেই পারি, তুমি তো আমার কথা শোনো না, সো তোমার কাছে থেকেই বা কি হবে? ঠিক আছে, আর একটাও কথা আমার সাথে আপনি বলবেন না। আমি সকাল হতেই চলে যাব। অধরা আয়নের কথা শুনে অভিমান করে ফেলল। অধরাকে এমন করে অভিমান করতে দেখে আয়নের ভীষণ হাসি পাচ্ছে। এই মেয়েটা এমন কেন? আজ তো পাগলি একটা। আয়ন অধরার কপালে গভীর চুমু খেয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, এই পাগলি, আমি তো তোমার সাথে মজা করছিলাম সোনা। তুমি আমার মজা করাটা বোঝো না বুঝি? সব কিছু নিয়ে মজা করাটা আমার পছন্দ নয়। আমি তো এটাই বুঝতে পারছি না আমার দুর্বল পয়েন্টে আপনি বারবার আঘাত কেন করেন। কারণ আমার ভালো লাগে তাই। তাছাড়া শোনো, আমি কখনো তোমাকে ছেড়ে অন্য কোথাও যাব না। ভুলে যাচ্ছ কেন আমি তোমাকে ভালোবাসি? সেটা আমি জানি, কিন্তু তাই বলে এমন করে এসব ঠিক না একদম। যাও, আর করব না। এবার খুশি? অনেক খুশি। অধরা আয়নকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল।
আর নিজেও অধরাকে মন থেকে ক্ষমা করে দিয়ে নিজের ভালোবাসায় আপন করে নিয়ে জড়িয়ে ধরে নিজের ভালোবাসাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা অয়নের মুখের উপর পানি পড়তে অয়নের ঘুম ভেঙে যায়। অধরা সকাল সকাল শাওয়ার নিয়ে নিজের ভেজা চুলগুলোর পানি অয়নের মুখের উপর ছেড়ে দিল। অধরার লম্বা চুলের ঝাপটা অয়নের মুখের উপর পড়তে অয়ন বিছানা থেকে উঠে পড়ল। অয়ন বিছানা থেকে উঠে পড়ে চোখ কসলাতে কসলাতে অধরার দিকে দৃষ্টিপাত করতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, কি হলো জনাব? আর কতক্ষণ ঘুমাবেন আপনি? সকাল তো হয়ে গেছে, এবার উঠে পড়ুন। উফ, এত সকালে আমাকে ডাকলে কেন? আমি আর একটু ঘুমাতে চাই, আমাকে ঘুমাতে দাও। না জনাব, আপনাকে আর ঘুমাতে দেওয়া যাবে না। আপনি এখনই যদি ঘুম থেকে না ওঠেন তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিচ্ছি আপনাকে। অধরা, তুমি সবসময় আমার সাথে এমনটা কেন করো? আমার সাথে এমনটা করে কি শান্তি পাও? অনেক শান্তি পাই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিন, তারপর খাবার খেতে যেতে হবে। আমার অনেক কাজ আছে। ফ্রেশ হয়ে নিচে আসুন। ঠিক আছে মহারানী, আপনার আদেশ চিরধার্য, কিন্তু এখানে একটা কথা আছে। আমি তখনই উঠে যাব যখন তুমি আমাকে একটা পাপ্পি দিবে, তার আগে নয়। পাপ্পি মানে? ওই যে কুকুর ছানা হয় ওইগুলা? আরে না, এইগুলো দিয়ে আমি কি করব? আমার তো তোমার পাপ্পি চাই। চাই তো ঠিক আছে, কিন্তু সেটা কি? বুঝেছি, তোমাকে এভাবে বললে হবে না, অন্যভাবে বলতে হবে। অয়ন অধরার কোমর ধরে একটা হ্যাচকা টান দিয়ে অধরাকে নিজের বুকে টেনে নিল। আচমকা অয়নের এমন হ্যাচকা টানে তাল সামলাতে পারল না অধরা। অধরা অয়নের বুকে চলে আসতেই অয়ন অধরাকে নিজের বুকের সাথে মিশিয়ে ধরে অধরার ঠোঁটের ওপর ভালোবাসার পরশ এঁকে দিল। অধরা কিছুই বুঝতে পারল না অধরার সাথে আচমকা এমন কিছু ঘটে যাবে, সেটা অধরা প্রত্যাশাও করতে পারেনি। অধরার ঠোঁটের মলিন স্পর্শ প্রায় মিনিট খানিক সময় ধরে নেওয়ার পর অয়ন অধরার ঠোঁট জোড়া ছেড়ে দিল। অয়ন অধরার ঠোঁট জোড়া ছেড়ে দিতে অধরা হাঁপাতে লাগলো। অধরা হাঁপাতে হাঁপাতে অয়নকে উদ্দেশ্য করে বলল, এসব কি হলো? তুমি আমার সাথে এমনটা করলে কেন? কিছু না বলতেই আমার সাথে। কি আর হবে, একটু আদর ভালোবাসা হলো, তাছাড়া আমি একটু বেশি রোমান্টিক, এটাই হলো সমস্যা। তোমার কাছে আমি আর কখনো আসবো না। তুমি একটা খারাপ লোক, তোমার সাথে আরই। ওরে বাবারে, আমার পাগলি বউটা এসব কি কথা বলে? আমার কাছে না আসলে কি হবে বলো? এত কিছু হয়ে লাভ নেই, আমি আসছি। তুমি যদি এখন ফ্রেশ হয়ে নিচে না আসো তবে দেখো আমি কি করি। অধরা গাল ফুলিয়ে অয়নের রুম থেকে বেরিয়ে চলে যায়। অয়ন অধরার গাল ফুলানো দেখে মুচকি মুচকি হাসলো। অধরা এতটা পাগলি যে নিজের স্বামীর ওপর কথায় কথায় অভিমান করে। আসলে এটা অভিমান নয়, এটাই হলো প্রকৃত ভালোবাসা, যেটা অয়ন আর অধরাকে সবসময় তাদের দুজনের মাঝে একটা সেতুর ভূমিকায় থাকবে। অয়ন ফ্রেশ হয়ে নিয়ে নিজের জামা কাপড় পরে নিল। জামা পরে নিয়ে অয়ন নিজের রুম থেকে বেরিয়ে নিচে আসতেই অয়ন চমকে উঠল। অয়ন যেন এটা মোটেও প্রত্যাশা করেনি। অয়ন শিরোর উপর থেকে খাবার টেবিলের দিকে তাকাতেই দেখতে পেল লামিয়াকে। লামিয়া এত সকালে অয়নের বাড়িতে, তাও আবার খাবার টেবিলে বসে আছে। এসব কিছু দেখার পর অয়নের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। অয়ন দৌড়ে সিঁড়ি থেকে নেমে লামিয়ার কাছে চলে আসতেই লামিয়া কান্না ভেজা কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অয়ন, পারলাম না রে তোদের ছেড়ে দূরে থাকতে, ক্ষমা করে দিস আমায়। এই পাগলি, তোকে আমাদের থেকে দূরে থাকতে কে বলেছে? আমি তো তোকে কল করেছিলাম বারবার, কিন্তু কোনো রেসপন্স আসেনি। আমি কতটা চিন্তায় ছিলাম জানিস তুই? আমাকে নিয়ে এত চিন্তা করিস দেখেই আমি তোর মায়ের ত্যাগ করতে পারি না। পাগলি মেয়ে একটা, আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করিস না। আমরা যেমন আগে বন্ধু ছিলাম এখনো তাই থাকবো, আর সারা জীবনই এই সম্পর্কেই থাকবো, কখনো আমাদের মাঝে বিচ্ছেদ থাকবে না। অয়নের কথাগুলো শোনার পর লামিয়ার চোখ থেকে কয়েক ফোঁটা লোনাচং গড়িয়ে পড়ল। ভালোবাসা কখন কার জন্য বুকের বাম পাশে তৈরি হবে সেটা বলা মুশকিল। কার জন্য ভালোবাসা বুকের মাঝে ব্যাকুলতার সৃষ্টি করবে সেটা কেউ বলতে পারবে না। অয়ন লামিয়াকে কখনো নিজের বন্ধুর চোখ ছাড়া অন্য চোখে দেখেনি, তাই অয়ন লামিয়ার বুকের অনুভূতি সম্পর্কে জানতো না। কিন্তু লামিয়া অয়নকে বরাবর নিজের বিশেষ কেউ ভেবে এসেছে, আর সেটার শেষ পর্যায়ে তাদের মাঝে এত বড় কাহিনী হয়ে গেল। অয়ন লামিয়ার চোখের পানি মুছিয়ে দিল। অতঃপর অয়ন লামিয়া ও অধরা একসাথে খাবার খেয়ে নিল। সকলের খাবার শেষ করে অয়ন লামিয়াকে তার রুমে নিয়ে গেল আর রেস্টে নিতে বলল।
অয়ন নিজের রুমে ফিরে আসতেই দেখতে পেল অধরা কিছু কাজ করছে। অয়ন অধরাকে কাজ করতে দেখিয়ে অধরার পেছনে দাঁড়িয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, অধরা, তোমার সাথে আমার একটু কথা আছে। বলো কি কথা? যদিও আমি জানি তুমি কি বলবে, তারপরেও বলো। দেখো অধরা, লামিয়া আমার বন্ধু। ওর সাথে এই সম্পর্ক ব্যতীত আর কোনো সম্পর্ক আমার আর ওর মাঝে নেই। তুমি প্লিজ ওকে নিয়ে কোনো বাজে কথা বলো না প্লিজ। আচ্ছা, তুমি আমাকে কি অমানুষ ভাবো? আমি হয়তো তোমার পাশে কাউকে সহ্য করতে পারিনি, কিন্তু তোমার উপর আমার বিশ্বাস আছে যে তুমি আমাকে ঠকাবে না। আমি তোমাকে ঠকাতে চাই না। আমি তোমাকে ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি তোমায়। তুমি আমাকে ভালোবাসো, এই ভালোবাসার শক্তিতে আমরা কখনো আলাদা হব না। তাহলে এত চিন্তা করছো কেন? লামিয়া তার নিজের জায়গায় থাকুক, তুমি শুধু বুকের বাম পাশে আমাকে রেখো। এটাই তো চাই আমি, পাগলিটা আমার। অয়নের কথাটা শেষ হতেই অধরা নিশ্চুপ হয়ে যায়। অধরা নিশ্চুপ হয়ে গিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। অধরা দীর্ঘশ্বাস ফেলে অয়নকে উদ্দেশ্য করে বলল। অয়ন অধরাকে জড়িয়ে ধরল। ভালোবাসা টিকে থাকে বিশ্বাসে। বিশ্বাস ছাড়া কখনো কোনো সম্পর্ক টিকে থাকে না। ভালোবাসা সত্যিই অদ্ভুত হয়। অয়ন অধরাকে জড়িয়ে ধরতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে ফিস ফিস করে বলতে লাগল, এই শোনো না, আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে তোমার? আমার মনে হচ্ছে আমি আজকেই প্রেগনেন্ট হয়ে গেছি। আমার ভেতর আমার সন্তান একটু একটু করে তৈরি হচ্ছে। অধরার এমন কথা শোনার জন্য অয়ন মোটেও প্রস্তুত ছিল না। আচমকা একটা মেয়ের সাথে